দেশের বৃহত্তম রাইস মিল এলাকা কুষ্টিয়ায় অস্থির চালের বাজার। মিল মালিকরা প্রতিকূল আবহাওয়ার দোহাই দিলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন মজুদ রাখাই কারণ। রাজধানীতে বাড়ি ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জের বিড়ম্বনায় নগরবাসী। নির্ধারণ হয় মালিকদের খেয়াল খুশি মতো, আছে হয়রানির অভিযোগও, নীতিমালা করার তাগিদ। জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণ কাঠামোর স্থায়িত্ব নির্ধারণ করে জবাবদিহিমূলক কাজের তাগিদ নগর বিশ্লেষকদের। আমলাতান্ত্রিক জটিলতা স্থবির নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প। 2020 সালের মধ্যে এ খাত থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চ্যালেঞ্জের মুখে। এবং শেষ হলো কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের কাজ। চলতি সপ্তাহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কয়েকদিন পরেই বড় মৌসুমের ধান উঠবে, অথচ দেশের বৃহত্তম রাইস মিল এলাকা কুষ্টিয়ার খাজানগরের চালের বাজার অস্থির। মিল মালিকদের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে চালের দাম বেড়েছে। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন ধান মজুত করে রাখাই চালের দাম বাড়ার অন্যতম কারণ। তবে দ্রুত চালের দাম কমবে বলে আশ্বাস মিল মালিক সমিতির। বাবুল হোসেনের ছবি এবং SM রাশেদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরের এ সময় ধানের ভরা মৌসুম, চালকলগুলোতে আসতে শুরু করে ধান। কিন্তু এবছর চিত্র উল্টো। কুষ্টিয়ার মিল মালিকরা বলছেন, হাওড়া অঞ্চলে বন্যা আর সারা দেশে অতিবৃষ্টির কারণে চাহিদা মতো ধান সরবরাহ নেই। এতে কম হচ্ছে চাল উৎপাদন, যার প্রভাব পড়েছে বাজারে। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম বেড়েছে। 50 কেজির মোটা চালের বস্তার দাম 1700 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2050 টাকায়। মিনিকেটের 50 কেজি বস্তার দাম 2200 টাকা থেকে বেড়ে হয়েছে 2600 টাকা। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দামে চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতা। 9000 টাকা বেতনে ঘর ভাড়া দেবো না, বাজার করবো না, চাল কিনবো, দিকে পাই না। দোকান থেকে জিগালে বলে দাম আরো বাড়বে, নিয়ে রেখে দিন। সব ধরনের চাউল কেজিতে 60 টাকা বাড়েছে, অর্থাৎ বস্তা প্রতি হিসাব আসে প্রতি বস্তায় 200 টাকা করে বাড়েছে। এবার আবহাওয়া খারাপ থাকার কারণে সকল জেলাতে একযোগে ধানটা মাঠের থেকে উঠতে পারে নাই। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে মিল মালিকরা ধান মজুত করে রাখার কারণেই বেড়েছে সব ধরনের চালের দাম। ধানটা চলে গেছে এক শ্রেণীর মিলারদের হাতে। যাদের প্রচুর অর্থ টাকা আছে তারা ধান কিনে স্টক করে এই চাউলের দামটা বাড়াই দিয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে সব ধরনের চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক। যে পরিমাণ চাউলের প্রয়োজন বা ধানের প্রয়োজন সে পরিমাণ ধান আমরা পাচ্ছি না, যার কারণে কিছু চাহিদা থেকে যায়। ধান কাটা শুরু হয়ে গেছে, ধান যখন মিলে অলরেডি চলে আসবে তখন কিন্তু চালের বাজার কিন্তু পর্যায়ক্রমে কমে যাবে। কুষ্টিয়ায় 25টি বড় অ্যাগ্রো ফুড প্রোডাক্ট অটো রাইস মিল সহ ছোট বড় প্রায় 970টি রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সেদ্ধ, শুকানো সহ নানা প্রক্রিয়ার জন্য রয়েছে 2000-এর বেশি চাতাল। সময় সংবাদ, কুষ্টিয়া। রাজধানীতে বাড়ি ভাড়ার সঙ্গে যুক্ত হওয়া একটি বিড়ম্বনার নাম সার্ভিস চার্জ। নিয়ম অনুযায়ী লিফট, জেনারেটর, নিরাপত্তা প্রহরী এবং সিসি ক্যামেরা সহ অন্যান্য সেবা দেয় জন্য ফ্ল্যাট ভাড়ার সঙ্গে এই চার্জ নির্ধারণ করার কথা মালিক পক্ষের, কিন্তু তা মানছেন না বেশিরভাগ মালিক। অন্যদিকে চার্জ দিয়েও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। ভাড়াটিয়া পরিষদের নেতারা বলছেন, সুনির্দিষ্ট দিক নির্দেশনা বা নীতিমালা না থাকায় বাড়িওয়ালাদের এমন খেয়াল খুশির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। সাদিয়া আফরিনের রিপোর্ট। তার অন্ত নাই। এক হিসেবে এখন 4000 টাকা, সে পানি যদি 500-700 টাকা যায়, 1000 টাকা যায়, বাকিটা বাড়তি নিচ্ছে। তার কাছে হিসাব চাইলে সে আমার ঘাট ধরে নামিয়ে দিবে। এই ধরনের পরিস্থিতি টুডেট লাগিয়ে দিচ্ছে। রাজধানীর রাজারবাগ এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে অস্বীকৃতি জানালে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় বাড়িওয়ালা। পরে থানায় জিডি করেও পাননি কোনো সুবিচার। প্রতিবাদ করাই তো চাই, আমাকে এখন নোটিশ দিয়ে, লাঞ্ছনা দিয়ে পানি বন্ধ করে দেয়। আইন বলতে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না তার কথা, যে বাড়িরা এত বছর যখন প্রতিবাদ করে নেয়, এখন বাসা না থাকলে আপনার কত বাসা আছে চলে যান। এটা কোনো অর্থ বুঝে নেই, কিভাবে দারোগা এ কথা বলতে পারে। সার্ভিস চার্জ নিয়ে এমনই বিড়ম্বনার শিকার রাজধানীর প্রায় প্রতিটি এলাকার ভাড়াটিয়ারা। করিডোর বাবদ এত টাকা আমি নিজে ঝাড়ু দিই, কিন্তু নিয়ম হলো ওরা ঝাড়ু দেওয়া,
যেহেতু ওরা বিল নিচ্ছে। জেনারেটর ছাড়ার আগে কারেন্ট চলে আসে, আর আমাদের প্রতি মাসে বাধ্যতামূলক এই বিলটা দেওয়া লাগে। একটা বিল্ডিং এর নিচে একজন দারোয়ান থাকে, একটা বিল্ডিং এর তারা পরিচালনা করবে, কে আসলো কে গেল, এই ধরনের সিকিউরিটি পাই না। সিঁড়ির মধ্যে ময়লা থাকে, তারপরে যাই ঝাড়ু দেয় না, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু আমরা টাকা দিচ্ছে প্রতি মাসে, এবং বাড়তি টাকাও নিচ্ছে। যদিও এ নিয়ে ভিন্ন সুর বাড়িওয়ালাদের। দারোয়ানের বিলটা থাকে, সিসি ক্যামেরা এটার ভিতরে থাকে, লিফট, জেনারেটর সবকিছু এটার ভিতরে থাকে। কেউ সার্ভিস চার্জ না দিতে চায়, তাহলে সার্ভিস চার্জ ছাড়াও তো বাড়ি আছে, সেগুলাই যাবে। এটা করার কিছু নাই, যেটা ছোট বিল্ডিং ওর ফ্ল্যাট বড়, তাদেরকে সার্ভিস চার্জ বেশি দিতেই হবে। বিষয়টিকে নিয়মের মধ্যে না আনলে এমন দুর্ভোগের কোনো সমাধান হবে না বলে মত ভাড়াটিয়া পরিষদের। যদিও এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি রিহাবের। কোনো বাধ্যবাধকতা নাই সার্ভিস চার্জ সম্বন্ধে। আমরা যখন হ্যান্ড ওভার করে দিই, ওরা একটা কমিটি করে, কমিটি তখন এটা তাদের বিভিন্ন ভাবে তারা সার্ভিস চার্জ নিয়ে দেয়। এখানে রাষ্ট্রের কোনো আলোচনা না থাকার কারণে, তাদের অবহেলার কারণে, তারা প্রভাবশালী হওয়ার কারণে, তারা নিয়ন্ত্রক হওয়ার কারণে আমাদের উপরে এই নির্যাতন চলছে 90% ভাড়াটিয়ার উপরে। বাড়িওয়ালাদের এমন খেয়ালখুশি মেনে না নিয়ে এর বিরুদ্ধে জনমত তৈরি করার পরামর্শও তার। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা নিরসন সহ রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়ন করছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পগুলোর কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন সহ ফুটপাত ব্যবস্থাপনা উন্নত হবে। এতে সাধারণ পথচারীর পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন প্রতিবন্ধীরাও। তবে বেশ কিছু স্থানে ফুটপাত ভেঙে ফেলাকে অযৌক্তিক বলে মনে করছেন নগর বিশ্লেষকরা। তাদের মতে, প্রতিটি নির্মাণ কাঠামোর স্থায়িত্ব নির্ধারণ করে জবাবদিহিমূলক কাজ করতে হবে। শফিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আমার একটি রিপোর্ট। অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে গুলশান বনানী বাড়িধারা ফুটপাত উন্নয়নে 200 কোটি টাকার চলমান প্রকল্পটির কাজ শেষ হবে 2018 সালের জুনের মধ্যে। এছাড়া সব এলাকার ফুটপাতগুলো করা হচ্ছে জিরো স্লপ। এতে সাধারণ টাইলসের পাশাপাশি প্রতিবন্ধীদের সুবিধায় মাঝ বরাবর বসানো হচ্ছে বিশেষভাবে তৈরি অমসৃণ টাইলস। সিটি কর্পোরেশন বলছে, সব শ্রেণীর মানুষের চলাচল উপযোগী করে নির্মাণ করা হচ্ছে এসব ফুটপাত। সব জায়গায় দেখবেন আমাদের জিরো স্লোপ ছিল না, অথবা একটা প্রতিবন্ধী মানুষ যদি একটা ফুটপাত দিয়ে চলা শুরু করে, তাহলে প্রতিটা বাসার আগে তাকে স্টেপ ডাউন করতে হয়, আবার বাসা শেষ হলে স্টেপ আপ করতে হয়। হুইল চেয়ারে যদি কোনো প্রতিবন্ধী আসে, তার কিন্তু একটা রাইট আছে এই ফুটপাতে চলার জন্য। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে 1026 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আইডিআইপির কাজও শুরু করেছে ঢাকা উত্তর। প্রকল্পের আওতায় রাস্তার মাঝ বরাবর বসানো হচ্ছে এসব পাইপ। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা যদি এই পাইপলাইনটা ঠিক ফুটপাতের নিচে বসাতে চাই, তাহলে আমাদের অনেক ইউটিলিটি লাইন কেটে যাবে। আমরা মিডিয়ানের পাশে রাস্তার বরঞ্চ মাঝখানে পাইপলাইনটা বসাচ্ছি, যেদিকে পানি নির্গমন হবে সেদিকে আমাদের স্লোপটা দিচ্ছি, এবং এতে করে আমাদের ইউটিলিটিটা আমরা এনকাউন্টার করছি না। এদিকে নগরের বিভিন্ন জায়গায় চলাচল উপযোগী ফুটপাতও ভেঙে সংস্কার করা হচ্ছে। কোথাও কোথাও লাল ইটের গাঁথুনি সরিয়ে বসানো হচ্ছে সিমেন্ট ও বালি দিয়ে তৈরি পলক। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থের অপচয় কমাতে প্রতিটি অবকাঠামোর আয়ুষ্কাল নির্ধারণ করে কাজ করতে হবে। যেই সময়ের জন্য করা হয়েছিল, যে আয়ু পাবে সেটা কি পাচ্ছে, তার আগেই কেন আবার একটা প্রজেক্ট আসলো? তো অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট নেওয়ার খাতিরে প্রজেক্ট নেয়, অর্থ ব্যয় করাটাই মূল কাজ, সেটা তো জনস্বার্থের পক্ষে হলো না। স্থাপনা নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজটিও অপরিহার্য, অন্যথায় যে কোনো উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না বলে মনে করেন নগরবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন অর্থাভাবে ভুগলেও এক্ষেত্রে বড় ধরনের আর্থিক বরাদ্দ পেয়েছে সিডিএ। জোয়ারের পানি ঠেকাতে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক নির্মাণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই সড়ক নির্মাণের ব্যাপারে একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যুগের পর যুগ চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি পেয়ে আসছে চাক্তাই খাল। দখল এবং ভরাটের কবলে পড়ে এ খাল দিয়ে কর্ণফুলী নদী থেকে জোয়ারের পানি প্রবেশের পর আর তা বের হতে পারে না। ফলে বাণিজ্যিক প্রাণকেন্দ্র চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ হয়ে বৃহত্তর বাকলি এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে তলিয়ে গত 2 বছরে ক্ষতি হয়েছে প্রায় 1000 কোটি টাকার ভোগ্যপণ্য। এই পিরিয়ডের টাইমে এই খাতুনগঞ্জ এই দেশের বৃহত্তম পাইকারি বাজার থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে মালামালগুলো
যায় সেগুলো যাওয়া বন্ধ থাকে। ওই সময় ব্যবসায়ীগুলো অন্য জায়গা থেকে মাল কালেক্ট করে, এটা খাতুনগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের একটা চরম ক্ষতি। এই অবস্থায় নগরীর জলাবদ্ধতা নিরসনে 1978 কোটি টাকা খরচ করে 8.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক নির্মাণের প্রকল্প একনেক অনুমোদন দিয়েছে। রাস্তার নিচে হবে 250 ফিট, উচ্চতা হবে 24 ফিট, আর রাস্তা হবে 80 ফিট। এখন আর শহর হয়ে ঢাকামুখী হতে হবে না, সেটা সামনের ব্রিজ হোক আর কালুয়ার ব্রিজ হোক, যেখান থেকে ঢুকুক শহরকে বাইপাস করে শহরে না ঢুকে তারা ঢাকামুখী হতে পারবে। চাকতাখাল থেকে শুরু হয়ে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই সড়ক শেষ হবে কালুরঘাট সেতুতে। এতে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে ও পানি বের করার ব্যবস্থা থাকবে। এই জোয়ার ভাটার ফলে আমাদের যে মাঝে মাঝে যে জলাবদ্ধতার সমস্যাটা হয়, জলাবদ্ধতা কাটে না, এই সমস্যাটা কিন্তু এইসব নেভিগেশন গেট বা এই স্লুইস গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশনের, অথচ অর্থের অভাবে কোনো পরিকল্পনাই করতে পারছে না বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করতে পারবে না কথাটি এমন নয়, কিন্তু তারা উন্নয়ন কাজে এত বেশি মনোনিবেশ করছে, পরিকল্পনা এবং তার নিয়ন্ত্রণ এই বিষয়টির দিকে তাদের কাজগুলি শিথিল হয়ে যাচ্ছে। 60 বর্গমাইলের বন্দরনগরীতে ছোট বড় খাল রয়েছে 30টি। এর মধ্যে চাকতাই এবং রাজাখালী খাল সহ 15টি খালের অবস্থান হলো প্রস্তাবিত বিশেষ সড়ককে ঘিরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। গতরাতে বরিশালে ঘন্টায় 92 কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নগরীর দক্ষিণ আলেকান্দার খান সড়ক এলাকা এখনও বিদ্যুৎহীন। চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে 2 শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। গতরাতে চুয়াডাঙ্গার সদর সহ 4 উপজেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোন লাইনের খুঁটি ভেঙে ব্যাহত হয় সড়ক যোগাযোগ। এছাড়া ধান ও ভুট্টা সহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। রাজশাহীর মোহনপুরে পানিতে তলিয়ে যাওয়ায় তড়িঘড়ি করে কাঁচা ও আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় হাত বাড়ানোর দাবি জানালেও কৃষি কর্মকর্তারা বলছেন বেশিরভাগ জমির ধান কেটে ফেলায় ক্ষতির পরিমাণ কম। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাত্র 2 সপ্তাহ পরই পাকা ধান কেটে ঘরে তোলার কথা কৃষকদের, কিন্তু সম্প্রতি নওগাঁ জেলার মান্দা ও আত্রাই নদী থেকে আসা পানি শিব নদীতে মিশে তলিয়ে যাচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলার ভিলকুমারী এলাকার ক্ষেতের পর ক্ষেত আধা পাকা ধান। ফলে বাধ্য হয়ে উপজেলার বেলনা, মহেশকুন্ডি, ঘাসিগ্রাম, দেওপুর, ভাঙ্গাপাড়া সহ প্রায় 20টি গ্রামের কাঁচা ও আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষকেরা। এ অবস্থায় ধানের উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। অন্তপক্ষে 80% কৃষক আমাদের ধানই পায়নি, ধান কাটা হয়নি, ধান পানির নিচে চলে গেছে অনেক ধান। কাঁচা ধান এখন আমরা কি করব? এই কাঁচা ধান তো অর্ধেক চাল হবে না আমাদের, অনেকটা তো আধা পাকা, ওগুলো তো খুদ হয়ে যাবে। এ অবস্থায় সরকারি ও বেসরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক সুদের হার কমানোর দাবি জানিয়েছেন কৃষকেরা। আর স্থানীয় জনপ্রতিনিধিও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। কৃষকেরা 3 বছর থেকে খুব ক্ষতিগ্রস্ত। এনজিওদের যে ঋণগুলো আছে এটার জন্য কৃষকদের প্রতি সপ্তাহে কিস্তি দেওয়া অত্যন্ত ভোগান্তি হবে। এই বিষয়টা যেন ওনারা একটু নজরে রাখেন। অতি দ্রুত আমাদের শিব নদী খনন সহ আমাদের কৃষকের স্বার্থে কিছু ঋণ এবং যে কোনোভাবে আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে আমি দাবি করছি। 80% জমির ধান পেকে যাওয়ায় কৃষকদের দ্রুত ধান কেটে নেয়ার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। পানি যেটা ঢুকছে গতি স্লো থাকার কারণে কৃষকরা কিছুটা হলেও সময় পাবে। আমরা দেখবো যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা আমাদের যে হায়ার অথরিটি আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে জানাইছি, আরো জানাবো। সংশ্লিষ্টরা বলছেন পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 50 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। উপজেলায় 7800 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 29,200 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, মোহনপুর, রাজশাহী। পিরোজপুরে টানা বৃষ্টি অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা জানান প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে তরমুজ, ভুট্টা, মুগ ডাল, সবজি ক্ষেত সহ নানা ধরনের ফসল। প্রতি বছর রবি শস্যের একটি ক্ষেত থেকে 4 থেকে 5 বার ফসল তোলা সম্ভব হলেও এবার তারা একবারও পারেননি।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে 7টি উপজেলার 237 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে আমাদের 3 বিঘা 3.5 বিঘার ধান ডাইল প্রায় তলিয়ে গেছে। কিছুদিন আগে যে পানিটা হয়েছে, পানিতে অনেক ক্ষতিগ্রস্ত রয়েছে, ফুট, তরমুজ, ডাইল, শাক সবজি। সূর্যমুখী নষ্ট হয়েছে, মরিচ ক্ষেত গেছে, মুগ ডাইল গেছে, উস্তাও গেছে, ভেন্ডিও গেছে। ইতিমধ্যে আমরা আউশ চাষে প্রণোদনা, চাষ সহায়তা কৃষকের মাঝে মানে বীজ সার আমরা অলরেডি কৃষকের মধ্যে দিয়ে দিয়েছি। নাটোরে বন্যায় তলিয়ে যাওয়া আধা পাকা ধান উদ্ধারে অতিরিক্ত খরচে বিপাকে পড়েছেন কৃষকরা। সিংড়া ও গুরুদাসপুরে বন্যায় তলিয়ে যাওয়া পচা পানিতে আধা পাকা ধান কাটতে নেমে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বাধ্য হয়ে অতিরিক্ত কৃষকের সাহায্য নিতে হচ্ছে চাষিদের। এতে বর্গাজ প্রতি শ্রমিকদের 6 থেকে 800 টাকা পারিশ্রমিকের পাশাপাশি ছোট ছোট নৌকায় ধান বহন করতে খরচ হচ্ছে 1000 টাকা। এদিকে তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে নানা ধরনের কৃষি উপকরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। গাড়ি ঘোড়া কিছু চলিচ্ছে না, নৌকা দিয়ে লিয়া যাতায়াতের বিরাট অসুবিধা। এক টাকা নৌকা 1000 টাকা করে ভাড়া লাগিচ্ছে। পানি পচে যাওয়ার পরে মনে করেন যে ধান কাটতে লাগলে হাত পা ঘা পচরা হচ্ছে, এই জন্য মনে করেন যে 300 টাকার কামলা 600 টাকা। এই ধান আমাদের কাজ করতে করতে হাত টাট পচে শেষ, তাই আমরা এখন 800-900 টাকা দিন নিতেছি। ক্ষতি পোষাটার জন্য আগামীতে আমরা সরকারের কাছে আবেদন করব কৃষকদের যাতে উন্নত মানের বীজ এবং সার সহযোগিতা দিয়ে তাদেরকে আবার পুনরায় নতুন করে করার সুযোগ দেয় আর কি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত 8 বছরে বেশ কিছু সাফল্য এলেও নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এখনো পিছিয়ে বাংলাদেশ। অর্জিত হয়নি 2015 সালে এ খাত থেকে 5% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও। সম্ভাবনা থাকার পরেও প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতায় এগোতে পারছে না নবায়নযোগ্য জ্বালানি খাত। এ অবস্থায় 2020 সালের মধ্যে এ খাত থেকে 10% বা 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 1962 সালে কাপ্তাই কর্ণফুলী নদীর উপর 80 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্য দিয়ে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির যাত্রা শুরু। 80-এর দশকে স্থাপনাটির উৎপাদন ক্ষমতা উন্নীত হয় 230 মেগাওয়াটে। বর্তমানে দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রটি নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় উৎস। আর সৌর বিদ্যুৎ থেকে যোগান আসছে 197 মেগাওয়াটের। বিশ্বে বায়ু বিদ্যুতের উৎপাদন দিন দিন বেড়ে চললেও বাংলাদেশে তা এখনো পাইলট প্রকল্পেই সীমাবদ্ধ। 2015 সালে নবায়নযোগ্য উৎস থেকে 5% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা এখনো রয়ে গেছে 3%-এর নিচে। সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিশাল আয়তন জমির প্রয়োজন, কিন্তু দেশে জমির দুষ্প্রাপ্যতা প্রকট। তার উপরে আছে প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতা। এসব কাটানো গেলে এ খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির কথা বলা হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ অবস্থায় 2020 সালে নবায়নযোগ্য উৎস থেকে 10% বিদ্যুৎ সংস্থানের পরিকল্পনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। শুধু সোলার নির্ভর করে এটা অ্যাচিভ করা উঠবে ভেরি চ্যালেঞ্জিং। একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে এসি ল্যান্ডের কাছে যেতে হচ্ছে, ডিসি অফিসে যেতে হচ্ছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যেতে হচ্ছে, এনার্জি রেগুলেটরি কমিশনে যেতে হচ্ছে। প্রতি ঘাটে ঘাটে গিয়ে যদি তাদের এত কষ্ট পেতে হয় একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, মানে খুবই প্রধান অন্তরায়। তবে কর্তৃপক্ষ বলছে চ্যালেঞ্জিং হলেও লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব নয়। আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কর্তৃপক্ষের সদিচ্ছার উপর। আমাদের এই টার্গেটটা খুব একটা কঠিন হবে না, তবে চ্যালেঞ্জ আছে। বেশ কিছু পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সরকার ইতিমধ্যে স্বাক্ষর করেছে, যেখানে অনেক বড় ক্যাপাসিটির সৌর বিদ্যুৎ কেন্দ্র আসছে। সরকারি প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে। বিদেশিরা ইনভেস্ট করার জন্য বসে আছে। শুধু আমাদেরকে ঠিক মতো পলিসি এবং যেটাকে আমরা বলি ট্যারিফ, সরকার শুধু নির্ধারণ করে দেবে কত টাকা কিনবে, দেখবেন যে পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য শক্তি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তায় যোগ করতে পারে নতুন মাত্রা। তাই বিশেষজ্ঞরা মনে করেন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগাতে নীতি নির্ধারকদের আরও তৎপর হওয়া উচিত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শেষ হয়েছে কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের কাজ। 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত হবে স্বপ্নের এই সড়ক। সংশ্লিষ্টরা বলছেন মেরিন ড্রাইভ সড়কের মাধ্যমে খুলে যাবে সম্ভাবনাময় পর্যটনের অবারিত দুয়ার।
সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এক পাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড় আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। এ দুয়ের বুক চিরে সুপ্রশস্ত পিচ ঢালা পথ। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কোল ঘেঁষে উদ্বোধনের অপেক্ষায় থাকা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। নানা জটিলতায় 1998 সালে শুরু হওয়া মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ শেষ হতে পার হয়ে যায় দীর্ঘ সময়। সম্প্রতি সেনাবাহিনীর 16 ইসিবির তত্ত্বাবধানে শেষ হয় সড়কটির নির্মাণ কাজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয়রা বলছেন সড়কটি উদ্বোধনের মাধ্যমে খুলবে পর্যটনের নতুন দুয়ার। পর্যটকরা যখন এই মেরিন ড্রাইভকে ঘিরে এবং এই মেরিন ড্রাইভের মাধ্যমে এই এলাকায় তাদের পদচারণে মুখরিত হবে। বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে উঠতেছে। এই কর্মকাণ্ডের জন্য আমরা সবাই উপকৃত। মেরিন ড্রাইভ রোড চালু হলে আমাদের অর্থনৈতিক চাকা আরো গতিশীল হবে। এই সড়কের মাধ্যমে কক্সবাজার একটি সমৃদ্ধশালী পর্যটন শিল্প হিসেবে প্রকাশ পাবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। এই 120 কিলোমিটারকে যদি পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি তাহলে বিশ্বের দরবারে কক্সবাজারকে আরো সমৃদ্ধশালী একটি পর্যটন শিল্প হিসেবে আমরা প্রকাশ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, মেরিন ড্রাইভ সড়ক পর্যটন শিল্পের জন্য নতুন মাত্রা যোগ করবে। পর্যটন নগরী হিসেবে আমরা যেভাবে মনে করতাম কক্সবাজারকে, এই মেরিন ড্রাইভটা উদ্বোধনের মাধ্যমে নতুন একটা ডাইমেনশন এখানে যোগ হবে। দীর্ঘ এই সড়কে রয়েছে 17টি ব্রিজ ও 108টি কালভার্ট। সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। নেত্রকোনায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া হাওর অঞ্চলে কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সারাদিন দাঁড়িয়েও তারা ত্রাণ পাচ্ছেন না, অথচ স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের বিনিময়ে তাদের কাছের লোকদের সরকারি ত্রাণের কার্ড দিচ্ছেন। তবে ত্রাণ বিতরণে যথেষ্ট মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। জেলার তলিয়ে যাওয়া হাওর অঞ্চল মেন্দিপুরে 400 জনের তালিকা করে পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে 38 কেজি চাল ও নগদ 500 টাকা করে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট বলছে প্রত্যেক কৃষকই পাবে, এখন দেখা গেছে যে শতকরা 30 জন পাইতেছে, 70 জনই মানুষ পাইতেছে। যতগুলো চেয়ারম্যান মেম্বার আছে, নেতা কর্মী আছে, প্রত্যেকটা একটা লিস্ট করেছে টাকার বিনিময়ে। আমরা ইচ্ছা হলো সবাই মিলে এটা বিতরণ হইতো আর সবাই যাতে আমরা পাইয়া যাই, এটা সরকারের কাছে আমরা আবেদন। বিতরণের যাতে কোনো ধরনের কোনো অনিয়ম না হয় সেই কারণে আমরা প্রতিটি বিতরণ কেন্দ্রে আমাদের ট্যাগ অফিসার আছে, ম্যাজিস্ট্রেটগণ তারা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং আমরা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করছি তারাও যেন এটাকে এই বিতরণ কাজে সহায়তা করে থাকে। নীলফামারীতে ধান খেতে ব্লাস্টের আক্রমণ দেখা দেয় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। তারা জানান, গেল কয়েক সপ্তাহে ব্লাস্টের কারণে তাদের বেশিরভাগ ধানই নষ্ট হয়ে গেছে। ধান ক্ষেত বাঁচাতে বালাইনাশক ব্যবহার করেও কোনো সুফল পাচ্ছেন না তারা। দিনে গরম, রাতে ঠান্ডা, মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ব্লাস্টের আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এজন্য আক্রান্ত ধান ক্ষেতগুলো বাঁচাতে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। বহু টাকা পয়সা খরচ করছি, মানে এই টাকা পয়সা খরচ করার পরেও যদি আমাদের কিছু ধান উঠতো বা কিছু ধান হইতো তাহলে আমরা কিছু আশ্বাস পাইতাম। কেউ নাটিবো দিচ্ছে, কেউ কারিশমা, কেউ মানে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের 5 একর জমিতে ব্লাস্টে এসে পুরো ধান খেতে নষ্ট। কৃষি বিভাগের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষকের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে নেকব্লাস্ট রোগ একেবারে নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে যাতে আর না হয় কৃষক এবং কৃষি বিভাগ সমানভাবে কাজ করে যাচ্ছে। ড্যানিশ কনডেন্সড মিল বাংলাদেশ লিমিটেডের 25 বছর পূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম, ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, সিইও AHM লুৎফুল হুদা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে নৃত্য নাট্য মহুয়া পরিবেশিত হয়।
দর্শক এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক আমরা দেখছি যে ওয়েবসাইটে 3টি সূচক যে ডিএসসি রয়েছে, ডিএসসি 3টি সূচক কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ডিএসসি এক্স যে সূচকটি সেটি কিন্তু 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5482 পয়েন্টে। এছাড়া দ্বিতীয় অবস্থানে যে ডিএসসি এস সূচকটি সেটি 2 পয়েন্ট বেড়ে 1266 এবং ডিএসসি 13 যে সূচকটি সেটি কিন্তু 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2022 পয়েন্টে। সর্বমোট এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 31,337, যার বাজার মূল্য কিন্তু আমরা দেখছি যে 203 কোটি 19 লাখ টাকা। এছাড়া এখন পর্যন্ত শেয়ারের দর এরকম ঊর্ধ্বমুখী রয়েছে, বৃদ্ধি পেয়েছে এমন কিন্তু প্রতিষ্ঠানের সংখ্যা দেখছি 106টি এবং নিম্নমুখী রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 130 এবং অপরিবর্তিত রয়েছে 36টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক এখন পর্যন্ত যদি আমরা দেখি যে সর্বোচ্চ এরকম ঊর্ধ্বমুখী রয়েছে 20টি প্রতিষ্ঠান যেগুলো শেয়ার ঊর্ধ্বমুখী রয়েছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে প্রথমেই দেখব যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 14 টাকা 60 পয়সায়। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু 14 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 14 টাকা 40 পয়সা। দ্বিতীয় অবস্থান রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 161 টাকা 40 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ ছিল কিন্তু 161 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 158 টাকা 10 পয়সা। 3 নম্বর অবস্থান রয়েছে আর্গন ড্যানিমস লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 35 টাকা 10 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 35 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 34 টাকা 80 পয়সা। 4 নম্বর অবস্থান রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, প্রতিষ্ঠান শেয়ারের দর অবস্থান করছে এখন পর্যন্ত 18 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 18 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন যদি দেখি আমরা তাহলে 20 পয়সা কমে 18 টাকা ছিল। পঞ্চম অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মা, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 30 টাকা 60 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 30 টাকা 90 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 30 টাকা 40 পয়সা ছিল। 6 নম্বর অবস্থান রয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 36 টাকা 90 পয়সা এখন পর্যন্ত দাঁড়িয়েছে, সর্বোচ্চ ছিল 37 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 36 টাকা 90 পয়সায়। 7 নম্বর অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড, প্রতিষ্ঠানের শেয়ারের দর 22 টাকা 90 পয়সা এখন পর্যন্ত দেখছি আমরা, সর্বোচ্চ ছিল 23 টাকা, সর্বনিম্ন ছিল 22 টাকা 70 পয়সা। এছাড়া 8 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু আর&এন স্পিনিং মিল লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 23 টাকা 90 পয়সায় দেখছি এখন পর্যন্ত রয়েছে, সর্বোচ্চ ছিল 24 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 23 টাকা 50 পয়সা। 9 নম্বর অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, প্রতিষ্ঠানের শেয়ারের দর 20 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে, সর্বোচ্চ ছিল 20 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 19 টাকা 90 পয়সা। 10 নম্বর অবস্থানে যদি দেখি আমরা সেটি প্রতিষ্ঠানটির নাম দেখছি আমরা সাইফ পাওয়ার, প্রতিষ্ঠানের শেয়ারের দর 43 টাকা 60 পয়সা দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ ছিল 43 টাকা 80 পয়সা, এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু 43 টাকা 30 পয়সা। 11 নম্বর অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স, প্রতিষ্ঠানটির শেয়ারের দর দেখছি আমরা 52 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছে, সর্বোচ্চ ছিল 53 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 52 টাকা 90 পয়সা। 12 নম্বর অবস্থানে রয়েছে বিডি ফিন্যান্স, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 19 টাকা 60 পয়সায় এখন পর্যন্ত, সর্বোচ্চ ছিল 19 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 19 টাকা 30 পয়সা। 13 নম্বর অবস্থানে রয়েছে ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 25 টাকা এখন পর্যন্ত দেখছি আমরা, সর্বোচ্চ ছিল কিন্তু 25 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু দেখছি আমরা যে 24 টাকা 50 পয়সা। এছাড়া 14 নম্বর অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত 19 টাকা 50 পয়সা দেখছি আমরা, সর্বোচ্চ ছিল 19 টাকা 60 পয়সা, এছাড়া সর্বনিম্ন ছিল 19 টাকা 30 পয়সা। 15 নম্বর অবস্থানে রয়েছে ফার্মাইটস, প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি আমরা 268 টাকা 90 পয়সা, যার সর্বোচ্চ মূল্য ছিল 272 টাকা, সর্বোচ্চ ছিল কিন্তু সর্বোচ্চ ছিল 272 এবং সর্বনিম্ন ছিল 268 টাকা। 16 নম্বর অবস্থানে রয়েছে জিবিবি পাওয়ার, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 23 টাকা 50 পয়সা দেখছি আমরা, সর্বোচ্চ ছিল 23 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 23 টাকা 20 পয়সা। 17 নম্বর অবস্থানে রয়েছে বিডি কম, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 35 টাকা 60 পয়সা এখন পর্যন্ত দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 35 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 35 টাকা 30 পয়সা। 18 নম্বর অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপ, প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত দেখছি 27 টাকা 50 পয়সা, এছাড়া সর্বোচ্চ ছিল কিন্তু 27 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 26 টাকা 50 পয়সা।
19 নম্বর অবস্থানে রয়েছে RSRM স্টিল, প্রতিষ্ঠানটির রয়েছে 84 টাকা 70 পয়সা, সর্বোচ্চ ছিল 85 টাকা 40 পয়সা। এছাড়া 20 নম্বর অবস্থানে দেখছি আমরা জেইন টেক্সটাইল, প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত 9 টাকা 90 পয়সা, সর্বোচ্চ ছিল 9 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 90 টাকা 70 পয়সা। দর্শক, এখন পর্যন্ত ডিএসসির এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে আবার জানিয়ে দেব। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। দেশের বৃহত্তম রাইস মিল এলাকা কুষ্টিয়ায় অস্থির চালের বাজার। মিল মালিকরা প্রতিকূল আবহাওয়ার দোহাই দিলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন মজুদ রাখাই কারণ। রাজধানীতে বাড়ি ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জের বিড়ম্বনায় নগরবাসী। নির্ধারণ হয় মালিকদের খেয়াল খুশি মতো, আছে হয়রানির অভিযোগও, নীতিমালা করার তাগিদ। জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণ কাঠামোর স্থায়িত্ব নির্ধারণ করে জবাবদিহিমূলক কাজের তাগিদ নগর বিশ্লেষকদের। আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প। 2020 সালের মধ্যে এ খাত থেকে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চ্যালেঞ্জের মুখে। এবং শেষ হলো কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের কাজ। চলতি সপ্তাহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।